ওয়েলকাম ব্যাক টু স্কুল ডিজিটাল ক্লাসরুম। সায়েন্স ইজ কুল। আজকের এই ভিডিওতে আমরা দেখব তড়িৎ ক্ষেত্র রেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন কাকে বলে। আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে পড়াশোনা করেছি। অর্থাৎ আমরা যদি একটি কিউ আধানকে কল্পনা করি এবং তা থেকে একটি নির্দিষ্ট দূরত্বে আর দূরত্বে যদি একক ধনাত্মক আধানকে রাখি, যেটা দেখানো হয়েছে এখানে, তাহলে এই একক ধনাত্মক আধানের উপরে এই কিউ আধান একটি বল প্রয়োগ করবে, আর সেই তড়িৎ বলকে আমরা কি বলবো, যে এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের এই নির্দিষ্ট বিন্দুতে, অর্থাৎ আর দূরত্বের নির্দিষ্ট বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, এটি একটি ভেক্টর রাশি, তাহলে এর নির্দিষ্ট দিক থাকবে। তাই এই একক ধনাত্মক আধানের যে অবস্থান, এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, সেটাকে আমরা এখানে একটি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। এবার এই একক ধনাত্মক আধানটিকে আমি একই দূরত্বে অন্য একটি বিন্দুতে নিয়ে যাচ্ছি। তাহলে এখানেও আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একই থাকবে, কারণ দূরত্ব এখনো আর একক আছে, কিন্তু দিক পরিবর্তন হয়ে যাবে। তাই এখানে যে তীর চিহ্নটি দেখানো হয়েছে, দেখো এর দিক পরিবর্তন হয়েছে, কিন্তু এই তীর চিহ্নের দৈর্ঘ্য কিন্তু একই রাখা আছে। তাই এই তীর চিহ্নের দৈর্ঘ্য প্রকাশ করছে তুলনামূলকভাবে যে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, আর তীর চিহ্নের দিকটা প্রকাশ করছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে। একইভাবে যদি আরো একটি বিন্দু দেখি যেটা একই দূরত্বে, সেক্ষেত্রে আমরা একই মানের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, কিন্তু দিক আলাদা হবে। তাই এখানে আরেকটি তীর চিহ্ন দেওয়া হয়েছে, সমান দৈর্ঘ্যের কিন্তু তার দিকটা আলাদা। এবার আমরা যদি এই একক ধনাত্মক আধানটিকে কিউ আধানের কাছে নিয়ে যায়, অর্থাৎ আর দূরত্বটাকে কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, এই একক ধনাত্মক আধানের অবস্থানে তড়িৎ প্রাবল্যের মান বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি যে এই একক ধনাত্মক আধানের অবস্থানে তড়িৎ প্রাবল্য ই সমান 1/4πε0 Q/r²। তাই এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে তড়িৎ প্রাবল্য হ্রাস বা বৃদ্ধি পায়। তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই এখন এই একক ধনাত্মক আধানের অবস্থানে যে তীর চিহ্নটি আমরা দেখিয়েছি, তার দৈর্ঘ্য তুলনামূলকভাবে বেশি। এবার আমরা এই একক ধনাত্মক আধানটির দূরত্বকে বাড়িয়ে দেবো, অর্থাৎ এটিকে অনেক দূরে নিয়ে চলে যাবো। দেখো অপেক্ষাকৃত দূরে নিয়ে চলে গেছে, এখন আর এর মান অনেকটাই বেশি। তাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান অনেকটাই কমে যাবে। তাই এখানে যে তীর চিহ্নটি দেখানো হয়েছে, বর্তমানে লক্ষ্য রাখো যে একক ধনাত্মক আধানটির অবস্থানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, তার মান এখন যে তীর চিহ্নটি দিয়ে দেখানো হয়েছে, তার মান ও দিক সেটি খুবই ছোট করা হয়েছে তুলনামূলকভাবে। তাই এই তীর চিহ্নগুলো কি প্রকাশ করছে? এই তীর চিহ্নগুলো প্রকাশ করছে যে এই কিউ আধানের চারিপাশে, অর্থাৎ এর তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে, সেই বিন্দুটি কি এই তীর চিহ্নের শুরু, তাই তীর চিহ্নের শুরুতে যদি একটি ধনাত্মক আধানকে রাখা হয়, তার উপর যে ক্রিয়াশীল তড়িৎ বল, যেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলি, সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক কি হবে, সেটা এই তীর চিহ্নগুলি প্রকাশ করছে। তাই আমরা এই কিউ ধনাত্মক আধানের চারিপাশে এরকম অসংখ্য বিন্দু হবে, এবং সেই বিন্দুতে যদি ধনাত্মক আধান রাখি এবং সেই বিন্দুতে যদি একক ধনাত্মক আধানকে রাখা হয়, তার উপর যে তড়িৎ বল, যেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার মান এবং দিক এরকম অসংখ্য তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এখন যেটা দেখতে পাচ্ছ, এটি আর কিছু নয়, কিউ ধনাত্মক আধানের চারিপাশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। চিত্র মানে ছবির। তাই একটি
কিউ বিন্দু আধানের চারিপাশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কে আমরা এরকম অসংখ্য তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি। এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা 2D, মানে 2D চিত্র, যেটা আমরা বইয়ে বা ছবিতে সাধারণত দেখতে পাই। কিন্তু চারিপাশে অসংখ্য বিন্দুতে আমরা যদি এই তীর চিহ্নগুলোকে ড্র করি সেক্ষেত্রে কিরকম দেখতে পাবো? ঠিক তার ছবিটা এরকম হবে, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। তাই ওই বিন্দু আধান কিউ তার চারপাশে অসংখ্য তীর চিহ্ন থাকবে। সেই তীর চিহ্ন কি প্রকাশ করছে? ওই তীর চিহ্নের শুরুতে যদি একক ধনাত্মক আধানকে রাখা হয় তাহলে সেই ধনাত্মক আধানের ওপরে কি পরিমাণ বল প্রয়োগ হবে, তড়িৎ বল প্রয়োগ হবে, এবং তার দিক কি হবে সেটা তুলনামূলকভাবে এই তীর চিহ্ন ভাবে দেখা হয়। অর্থাৎ তীর চিহ্ন দৈর্ঘ্য লম্বা মানে কি, যে এই বিন্দুতে অপেক্ষাকৃত তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বেশি, আর তীর চিহ্নের দৈর্ঘ্য ছোট্ট মানে এই তীর চিহ্নের শুরুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান অপেক্ষাকৃত কম। এবার আমরা যদি আবার 2D চিত্রে ফিরে যাই, অর্থাৎ এরকম এই যে 2D চিত্র তোমরা দেখতে পাচ্ছ, 2 ডাইমেনশনাল চিত্র যে আমরা এখন দেখতে পাচ্ছি, এখানে তাহলে প্রতিটি তীর চিহ্নের মধ্যবর্তী গ্যাপ যেগুলো আছে সেগুলো যদি পূরণ করি তাহলে কি দেখতে পাবো? যে অসংখ্য লাইন আছে। দেখো এখন আর সেই তীর চিহ্নগুলোকে আলাদাভাবে দেখা যাচ্ছে না। কিন্তু লক্ষ্য করো যে আগে তীর চিহ্নের দৈর্ঘ্যতে প্রকাশ হতো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, এখন তো সেই দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে না। অর্থাৎ কোনো একটি বিন্দুতে কি পরিমাণ তড়িৎ প্রাবল্য আছে, অর্থাৎ কোনো একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত সেটা তুলনামূলকভাবে আমরা তীর চিহ্নের দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করছিলাম। এখন তো সেই দৈর্ঘ্য এখন দেখা যাচ্ছে না, কারণ এখন আমরা অসংখ্য রেখা অঙ্কন করেছি। তাহলে কি এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সেটা কি আমরা পাবো না তুলনামূলকভাবে? হ্যাঁ, এখনো কিন্তু সেই তথ্য আছে। সেটা কি করে পাবো? তার জন্য আমাদের যেটা কল্পনা করতে হবে যে এই বিন্দু আধানের চারিপাশে এই অসংখ্য রেখাগুলোকে 3 ডাইমেনশনালে দেখতে হবে। এখন লক্ষ্য করো আমরা সেটা দেখিয়েছি যে এই বিন্দু আধান কিউ এবং তার চারপাশে অসংখ্য রেখা, এই রেখাগুলো কি নির্দেশ করছে? যে কোনো একটি বিন্দুতে যদি একক ধনাত্মক আধান রাখা হয় তার উপর ক্রিয়াশীল বল কোন দিকে হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক কোন দিকে হবে। কিন্তু এখানে মান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, তুলনামূলকভাবে বেশি হবে না কম হবে, সেটা জানার জন্য আমাদের এখানে একটি ক্ষেত্রফল কল্পনা করতে হবে। লক্ষ্য করো একটি বর্গক্ষেত্র দেখানো হয়েছে এবং এই বর্গক্ষেত্রের মধ্য দিয়ে কিছু সংখ্যক রেখা পাস করেছে, সেটাকে এই গ্রিন ডট দিয়ে আমরা হাইলাইট করেছি সো দ্যাট ভালো করে বোঝা যায়। তাহলে এই যে গ্রিন ডটগুলো এখানে দেখাচ্ছে যে ওই যে নির্দিষ্ট আমরা ক্ষেত্র অর্থাৎ একটি বর্গক্ষেত্রকে এখানে দেখিয়েছি তার মধ্য দিয়ে কতগুলি রেখা পাস করেছে। এখন লক্ষ্য করো এই যে রেখাগুলি, এগুলি যদি আমি মনে করি 20টা রেখা পাস করেছে, যে কেউ বলতে পারো যে আমরা যদি আরো বেশি রেখা এখানে ড্র করি, মানে রেখাগুলো যদি আরো সংখ্যা বাড়িয়ে দিই তাহলে আরো বেশি সংখ্যক রেখা এখান থেকে পাস করবে। তাহলে আমরা 20টাই বা কেন ড্র করলাম, 40টা কেন করলাম না? এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই রেখাগুলোর সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ কি, যে রেখাগুলির আপেক্ষিক ঘনত্ব কি। আপেক্ষিক ঘনত্ব সেটা আবার কি? আপেক্ষিক ঘনত্ব বলতে বোঝাচ্ছে যে আমি ধরো এই যে নির্দিষ্ট বর্গক্ষেত্র দেখানো হয়েছে এটির ক্ষেত্রফল যদি 1 একক ধরি, অর্থাৎ এটা 1 সেন্টিমিটার স্কোয়ার ইন সিজিএস বা 1 মিটার স্কোয়ার ইন এসআই, তাহলে 1 একক ক্ষেত্রফল বিশিষ্ট যদি এই ক্ষেত্র হয়, অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 1 একক হয়, এবার আমরা এই বর্গক্ষেত্রটিকে যদি স্থান পরিবর্তন করি, অর্থাৎ আরো দূরে নিয়ে যায়,
তাহলে কি দেখতে পাচ্ছি? তাহলে দেখতে পাচ্ছি যে এর মধ্যে যে কটি রেখা পাস করেছিল তার সংখ্যা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, অর্থাৎ দূরত্ব পরিবর্তন করছি, দূরত্বের বৃদ্ধির সাথে সাথে এই নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে দিয়ে, অর্থাৎ একক ক্ষেত্রফলের ক্ষেত্রের মধ্য দিয়ে পাস করে যাওয়া রেখার সংখ্যা হ্রাস পাচ্ছে। আর যখন একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে গেলাম, ধরো এই অবস্থানে, এখন লক্ষ্য করো যে আগের থেকে তুলনামূলক অনেক কম সংখ্যক রেখা এর মধ্যে পাস করছে, অর্থাৎ অঞ্চল ভেদে রেখাগুলোর আপেক্ষিক ঘনত্ব হ্রাস পেয়েছে। অর্থাৎ আগের যে অবস্থান তার তুলনায় এখন এর মধ্যে যে রেখাগুলো পাস করেছিল তার আপেক্ষিক ঘনত্ব, অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্যে কত সংখ্যক রেখা পাস করেছে তার সংখ্যা হ্রাস পেয়েছে। তাই বলা হয়েছে যে কতগুলি রেখা এর মধ্যে দিয়ে পাস করেছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, অঞ্চল ভেদে অপেক্ষাকৃত কত সংখ্যক রেখা কম বা বেশি এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে পাস করছে সেটাই নির্দেশ করছে ওই বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আপেক্ষিক মান। মানে যে দুটো অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এখন বাঁ দিকে একটা ডান দিকে, এখানে বাঁ দিকের তুলনায় ডান দিকে বেশি সংখ্যক রেখা পাস করেছে এই একক ক্ষেত্রফল এরিয়ার মধ্য দিয়ে। এটা নির্দেশ করছে যে বাম দিকে যে নির্দিষ্ট বিন্দু আর ডান দিকে যে নির্দিষ্ট বিন্দু, বাম দিকের থেকে ডান দিকে বেশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এবং বাম দিকের তুলনায় ডান দিকে যত গুণ সংখ্যক রেখা বেশি পাস করেছে, বাম দিকের থেকে ডান দিকে তত গুণ বেশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এক্সিস্ট করছে। বোঝা গেল? তাই এখানে কতগুলি রেখা আমরা টানলাম সেটা ইম্পর্টেন্ট নয়, আমি যখন একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে মুভ করব একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে, আমরা এটা পরে একটি ভিডিওতে দেখবো যে এরিয়াটাকে যদি আমি, এরিয়ার একটা নির্দিষ্ট ভেক্টর দিক আছে, তার সেই দিকটা যদি পাল্টে দিই সংখ্যা পাল্টে যাবে। তাই লম্বভাবে কতগুলি তড়িৎ ক্ষেত্ররেখা পাস করেছে সেগুলি নির্দেশ করছে অপেক্ষাকৃত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি না কম। এখানে আমরা একটা শব্দ ব্যবহার করলাম, তড়িৎ ক্ষেত্র রেখা, অর্থাৎ এই যে লাইনগুলো আমরা এখানে ড্র করেছি এগুলিই হচ্ছে তড়িৎ ক্ষেত্র রেখা বা ইলেকট্রিক ফিল্ড লাইন, যেটিকে তড়িৎ ক্ষেত্র বলরেখাও বলা যেত। তাই আমরা এখানে যেটা দেখলাম যে যদি কেউ ক্ষেত্ররেখার ঘনত্ব নির্ণয় করতে চান, তাকে ক্ষেত্ররেখার লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ক্ষেত্ররেখার সংখ্যা বিবেচনা করতে হবে। এখন আমরা বলছি এক একক ক্ষেত্রফল যদি আমরা কল্পনা করি, তার মধ্য দিয়ে কতগুলি বলরেখা পাস করেছে বা তড়িৎ ক্ষেত্ররেখা পাস করেছে তার আপেক্ষিক মান নির্দেশ করে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তুলনামূলকভাবে কতগুণ বেশি বা কতগুণ কম। এটাকে তো বললে হবে না, আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাই এখন আমরা যেটা করব যে প্রমাণটা কিভাবে আমরা দেখাতে পারি। এখন আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটা একটি শঙ্কু, ইংলিশে আমরা কোণ বলি। আর এই শঙ্কু আকৃতির যে চিত্রটি, জ্যামিতিক চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, ওই যে বিন্দু আধান ওর কেন্দ্রে একটি কোণ সৃষ্টি করেছে, এটা ত্রিমাত্রিক কোণ। এই কোণকে বলা হয় ঘন কোণ বা সলিড অ্যাঙ্গেল, যার একক স্টেরাডিয়ান। এই ঘন কোণের মান যদি ডেল্টা ওমেগা হয়, অর্থাৎ আমরা যে এই শঙ্কু কল্পনা করেছি বা দেখতে পাচ্ছি এর দ্বারা সৃষ্ট যে ঘনকোণ সেটি যদি ডেল্টা ওমেগা হয়, আর এই শঙ্কুর সামনে যে ক্ষেত্র যেটা এখানে ডেল্টা এস দিয়ে চিহ্নিত করা হয়েছে, এই ডেল্টা এস আর এই ডেল্টা ওমেগার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে ডেল্টা ওমেগা সমান ডেল্টা এস বাই আর স্কোয়ার। আরটা কি? সেটা হচ্ছে এই ডেল্টা এস থেকে ওই ও বিন্দুর মধ্যে দূরত্ব।
আর এই শঙ্কুর মধ্যবর্তী কোনো একটা অঞ্চলে যদি আর একটা ক্ষেত্র কল্পনা করি, যেটা হচ্ছে ডেল্টা এস ওয়ান, যেটা এখন দেখানো হয়েছে, এই ডেল্টা এস ওয়ানের ক্ষেত্রে কি হবে? এখন ডেল্টা এস ওয়ান থেকে ওই ও বিন্দুর দূরত্ব কমে গেছে, যদি আর ওয়ান মনে করি, তাই ডেল্টা ওমেগা সমান হবে ডেল্টা এস বাই আর ওয়ান স্কোয়ার। তাই আমরা বলতে পারি ডেল্টা ওমেগা সমান ডেল্টা এস ওয়ান বাই আর ওয়ান স্কোয়ার সমান ডেল্টা এস বাই আর স্কোয়ার। এইবার লক্ষ্য করো, আমরা এই ও বিন্দুতে সৃষ্ট বলরেখা বা তড়িৎ ক্ষেত্র রেখাগুলোকে এবার আমরা একসাথে দেখিয়েছি। এখানে লক্ষ্য করো যে ডেল্টা এস ওয়ান আর ডেল্টা এস এই দুটো ক্ষেত্রফলের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্র রেখা পাস করেছে, তার সংখ্যা কিন্তু একই। দেখো, ডেল্টা এস ওয়ানের মধ্য দিয়ে যে কটি তড়িৎ ক্ষেত্র রেখা পাস করেছে সেই রেখাগুলিই আবার ডেল্টা এস ক্ষেত্রফলের মধ্য দিয়েও পাস করেছে। তাই আমরা যদি মনে করি যে এন সংখ্যক তড়িৎ ক্ষেত্র রেখা এই দুটির মধ্যে পাস করেছে, অর্থাৎ ডেল্টা এস ওয়ান এবং ডেল্টা এস ক্ষেত্রের মধ্যে পাস করেছে, তাহলে পি ওয়ান বিন্দুতে তড়িৎ ক্ষেত্র রেখার ঘনত্ব কত? সেটা হচ্ছে পি ওয়ান বিন্দুতে তড়িৎ ক্ষেত্র রেখার সংখ্যা এন ভাজিত ডেল্টা এস ওয়ান। আবার ডেল্টা এস ওয়ান সমান কত? ডেল্টা ওমেগা ইন্টু আর ওয়ান স্কোয়ার। তাই পি ওয়ান বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হবে? এন বাই আর ওয়ান স্কোয়ার ইন্টু ডেল্টা ওমেগা। ওকে, এটা ধরো ইকুয়েশন ওয়ান। এবার আছে পি টু বিন্দুতে, যেখানে ডেল্টা এস ক্ষেত্রফল আছে। তাই পি টু বিন্দুতে একইভাবে এন সংখ্যক বলরেখা পাস করেছে। তাই পি টু বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হবে? এন বাই ডেল এস। আবার ডেল এস সমান কত? আর স্কোয়ার ইন্টু ডেল ওমেগা। তাই পি টু বিন্দুতে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হবে? এন বাই আর স্কোয়ার ইন্টু ডেল ওমেগা। এটুকু বোঝা গেল? এখন দেখো, এন দুটো ক্ষেত্রে একই, ডেল ওমেগাও দুটো ক্ষেত্রে একই। তাই বলতে পারি যে পি ওয়ান এবং পি টু বিন্দুতে যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা তার সংখ্যা ওই ও বিন্দু থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর আমরা জানি যে পি ওয়ান পি টু বিন্দুতে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, সেক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ও বিন্দু থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা দেখলাম যে যে কোনো দুটি বিন্দুতে আমরা যদি ক্ষুদ্র ক্ষেত্রফলকে কল্পনা করি, তাহলে ওই দুটি ক্ষুদ্র ক্ষেত্রফলকে ছেদ করে যাওয়া তড়িৎ ক্ষেত্র রেখার সংখ্যা ওই বিন্দু দুটিতে তড়িৎ প্রাবল্যের যে মান, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মান, তার সমানুপাতিক হবে। ধন্যবাদ।